যারা যারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন তাদের প্রত্যেককে, এবং তারা যদি পদে থেকে থাকেন সেই সময়ে পোস্ট হোল্ড করছেন, তাহলে তাদের প্রত্যেককে আমি মনে করি তদন্তের আওতাধীন করা উচিত। আচ্ছা বলুন তো, হাসপাতালের 3 তলায় রাত্রি 12টার পরে সিভিক ভলেন্টিয়ারের কি কাজ? আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসছেন, আজকে 2024 সাল, একটা মহিলা পিজিটির জন্য, মহিলা চিকিৎসকের জন্য একটা রেস্টরুম নেই কেন? কেন 36 ঘন্টা ধরে তাকে ডিউটি দিতে হচ্ছে? অনেকে তো অন্য কথা বলছে, আমার তো শুধু ইনোকুয়াস একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, নিষ্পাপ প্রশ্ন, যে বিধানসভা ভোটের পূর্বে মাননীয়ার যে পা ভেঙেছিল, সেই পা ভাঙার উপরে যে প্লাস্টার লাগানো হয়েছিল, সে প্লাস্টার কে লাগিয়েছিল? স্ক্রিপ্ট কার? স্ক্রিপ্টের গল্প কি কেউ জানে? এ তো অর্থোপেডিক সার্জন সন্দীপ ঘোষ শুনেছে। অবশ্য মমতা ব্যানার্জি যে যত বেশি দুর্নীতিগ্রস্ত, যে যত বেশি দুষ্কৃতি, যে যত বড় দুষ্কৃতি, যে যত বেশি দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জির তার প্রতি ভালোবাসা তত বেশি। এটা নিয়ে নতুন করে অবাক হওয়ারও কিছু নেই, নতুন কথাও নয়। যে যত বড় তোলাবাজ, মমতা ব্যানার্জি তার প্রতি ভালোবাসাও তত বেশি। এর আগে এক মহিলা চিকিৎসককে আত্মহত্যা করতে হয়েছিল এই মমতা ব্যানার্জির জন্য। যেখানে মাল আছে, পয়সা আছে, মমতা ব্যানার্জিও সেখানে আছে, আর মমতা ব্যানার্জি তাদের সাথে আছে। তাহলে কি অন্য কোনো রাঘব বোয়াল আছে, নাকি শুধু শুধুই টাকা দিতে চাওয়া হয়েছিল? শুধু শুধু টাকা দিতে চাওয়ার তো পান্দা এরা নয়। কেন তাকে ইস্তফার পরেও কলকাতার অভ্যন্তরে একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করতে হয়? কি দায় আছে মমতা ব্যানার্জি? সেটা যারা দাগিয়েছিল তারা বলতে পারবে যে তারা কিসের উপর ভিত্তি করে এই অবজারভেশন রেখেছিল, এবং তারা যদি নির্দিষ্টভাবে দায়িত্বশীল পদে থাকেন এবং তারা যদি এই ধরনের অবজারভেশন রাখেন, তাহলে নিশ্চিতভাবে বলতে হয় তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি, সেটা সর্বপ্রথম আমি মনে করি এই তদন্তের আওতাধীন হওয়া উচিত। সেই জন্য যারা যারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন তাদের প্রত্যেককে, এবং তারা যদি পদে থেকে থাকেন সেই সময়ে পোস্ট হোল্ড করছেন, তাহলে তাদের প্রত্যেককে আমি মনে করি তদন্তের আওতাধীন করা উচিত, এবং তদন্তের আওতাধীন করে প্রয়োজন হলে তাদের কাস্টাডিতেও নেওয়া উচিত, যে কেন তারা এই ধরনের মিসলিডিং কথাবার্তা কেন বলছিলেন, কেন তারা এইটা প্রতিষ্ঠা করতে চাইছিলেন। সেই জন্য তাদের আমি মনে করি প্রত্যেকের তদন্তের আওতাধীন করা উচিত। মৃতার বাড়িতে ফোন করে সরাসরি আত্মহত্যা করেছে জানানো হলো কার নির্দেশে? কে ফোন করেছিল, আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে ফোন করেছিল, আপনি যা বলছেন, তাকে কি এই তদন্তের আওতাধীন করা হয়েছে? যদি না করা হয়ে থাকে তাহলে তো প্রথমেই এটা বলতে হয় যে এই যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন কি উদ্দেশ্যে করা হয়েছিল, কেন করা হয়েছিল, কেন ইনভেস্টিগেশন শেষ হওয়ার পূর্বেই এই কনক্লুশনে পৌঁছে গেছেন তিনি। সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে এই যে সমস্ত ব্যক্তিরা আত্মহত্যা বলে চালিয়েছেন, আত্মহত্যা বলেছেন, তাদের প্রত্যেককে তদন্তের আওতাধীন করা উচিত বলে মনে করি। একটা প্রশ্ন বারংবার উঠছে যে বডি তড়িঘড়ি পোস্টমর্টেমে পাঠানোর জন্য কেন আপ্রাণ চেষ্টা করেছিল পুলিশ? নিশ্চিতভাবেই তাদের কোনো উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্য তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই বিষয়টাকে ধামাচাপা দিতে হবে। তার কারণ এই যে ধরুন, এই ভদ্রমহিলা যিনি পিজিটি ছিলেন, সেকেন্ড ইয়ারের পিজিটি, তার এই যে কাণ্ড, তার যে এই যে তার সঙ্গে যে আমি বলবো পৈশাচিক ব্যবহার যারা করেছেন, পৈশাচিক আচরণ যারা করেছেন, সেটা বেশ কিছু প্রশ্ন তুলে দেয় স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, পিজিটির জন্য, বিশেষ করে একজন মহিলা পিজিটির জন্য একটা রেস্টরুম থাকবে না? আপনাকে আমি বলছি, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হাসপাতালগুলোয় চলে যান, না পিজিটিদের জন্য রেস্টরুম আছে, না ডক্টরদের জন্য সঠিকভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে যে সেখানে গিয়ে ডক্টররা ডিউটি দেওয়ার পরে একটু বসবেন। বিশেষ করে মহিলা চিকিৎসকদের, মহিলা পিজিটিদের জন্য না বাথরুম আছে, না রেস্টরুম আছে,
মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী থেকে কি কি করছেন? শুধুমাত্র এই সন্দীপ ঘোষেদের মতো লোকজনদের প্রিন্সিপাল বানানোর জন্য আপনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, যে তাদেরকে এক কলেজে থেকে প্রিন্সিপাল রেখে দেবেন 4 বছর ধরে, তারপর তিনি একটু গোসা করবেন, তারপরে তাকে আর একটা প্রাইজ পোস্টিং দেবেন আর একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে? ফিরদৌসদা, একটা প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে এই সময় কেন একদম শুরুর দিন থেকে উঠছে, যে হাসপাতালে অমন ভয়ঙ্কর অপরাধটা সংগঠিত হলো সেখানেই পোস্টমর্টেম করার উদ্দেশ্য কি? প্রথম কথা, সেখানে পোস্টমর্টম করাটা অনুচিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এই পোস্টমর্টমের ভিডিওগ্রাফ করা উচিত ছিল। পোস্টমর্টম হওয়ার পূর্বে, ইনভেস্টিগেশন হওয়ার পূর্বে এই কনক্লুশনে পৌঁছানো, সেটা সঠিক হয়নি। এবার আসছে এর কারণগুলোতে। এই কারণগুলো যদি আপনি বিশ্লেষণ করে তাহলে দেখবেন, এক, যে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত যে বিভিন্ন দালাল চক্র, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে এই যে একটা একটা র্যাকেট তৈরি হয়েছে, সেগুলো উন্মোচিত হয়ে যাবে একটার পর একটা। আচ্ছা বলুন তো, হাসপাতালের 3 তলায় রাত্রি 12টার পরে সিভিক ভলেন্টিয়ারের কি কাজ? কলকাতা হাইকোর্টে নির্দিষ্টভাবে রায় আছে সিভিক ভলেন্টিয়ারকে কি কাজে ব্যবহার করা যাবে, কি কাজে ব্যবহার করা যাবে না। এই রায়ের পরে পুলিশ প্রশাসন তারা নিজেরা এই সিভিক ভলেন্টিয়ারদের কি কাজে ব্যবহার করা যাবে, কি কাজে ব্যবহার করা যাবে না, তার গাইডলাইন ইস্যু করেছে। তারপরেও কেন হাসপাতালে রাত্রি 12টার পরে সিভিক ভলেন্টিয়ারের কি কাজ? আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসছেন, আজকে 2024 সাল, একটা মহিলা পিজিটির জন্য, মহিলা চিকিৎসকের জন্য একটা রেস্টরুম নেই কেন? কেন 36 ঘন্টা ধরে তাকে ডিউটি দিতে হচ্ছে? এই প্রশ্নগুলো তো থাকবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে এই সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন, তার 2 বার ট্রান্সফার হওয়ার পরে আবার ফিরে আসেন আরজি করে? কোন মধুতে আর কোন জাদুতে? আরজি করে কি এমন মধু রয়েছে যে সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ থেকে আবার এসে আরজি করে ঢুকতে হয়? আর সন্দীপ ঘোষ কি এমন জাদু জানে যে জাদু বলে তিনি আরজি করেই ফিরে আসেন? অনেকে তো অন্য কথা বলছে, আমার তো শুধু ইনোকুয়াস একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, নিষ্পাপ প্রশ্ন, যে বিধানসভা ভোটের পূর্বে মাননীয়ার যে পা ভেঙেছিল, সেই পা ভাঙার উপরে যে প্লাস্টার লাগানো হয়েছিল, সে প্লাস্টার কে লাগিয়েছিল? স্ক্রিপ্ট কার? স্ক্রিপ্টের গল্প কি কেউ জানে? এ তো অর্থোপেডিক সার্জন সন্দীপ ঘোষ শুনেছে। কার অর্থের কোন তথ্য জানে? যে তথ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কারণে, কোন জাদু বলে ওকে ওই আরজি করে রাখতে হয়? আজকেই একটি সংবাদ চ্যানেলে ওই আরজি করে দীর্ঘদিন ধরে নন মেডিকেল সুপার ছিল, এই সন্দীপ ঘোষ সম্পর্কে যা যা তথ্য দিল, ও মেডিকেল বর্জ্য, সেই নিয়ে দুর্নীতি, ওখানে ক্যান্টিন চলে, সেই ক্যান্টিন চলা নিয়ে নাকি দুর্নীতি, ওখানে নাকি আরো অনেক র্যাকেট চলে, সেই সমস্ত কিছু নাকি তথ্য দেওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যা বলল। এটা যদি সঠিক হয় তাহলে মমতা ব্যানার্জিকে প্রথম উত্তর দিতে হবে যে কেন ব্যবস্থা গ্রহণ করেননি, কেন সন্দীপ ঘোষের প্রতি এত ভালোবাসা আপনার। অবশ্য মমতা ব্যানার্জি যে যত বেশি দুর্নীতিগ্রস্ত, যে যত বেশি দুষ্কৃতি, যে যত বড় দুষ্কৃতি, যে যত বেশি দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জির তার প্রতি ভালোবাসা তত বেশি। এটা নিয়ে নতুন করে অবাক হওয়ারও কিছু নেই, নতুন কথাও নয়। যে যত বড় তোলাবাজ, মমতা ব্যানার্জি তার প্রতি ভালোবাসাও তত বেশি। যে যত বেশি তুলে এনে দেবে, মমতা ব্যানার্জি তাকে তত বেশি ভালোবাসবে। এ তো নতুন কথা নয়, তো পুরাতন কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই ক্রাইটেরিয়া, ভালো তোলাবাজ, তুমি ভালো পোস্টিং। যে যত ভালো তোলাবাজ তার তত ভালো পোস্টিং। দেখেছেন পার্থ চ্যাটার্জি দারুণ তোলাবাজ ছিল, ব্যাপক তুলে এনে দিয়েছে। বান্ধবীর খাটের তলায় 52 কোটি টাকা, 54 কোটি টাকা ঢুকিয়ে দিয়েছে। ভাবুন, বান্ধবীর খাটের তলায় যদি 54 কোটি থাকে,
নাম্বার 2 বানিয়েছিল। ফলে তোলাবাজদের প্রতি মমতা ব্যানার্জির এই যে ভালোবাসা, এটা নতুন কথা না। যে যত ভালো তোলাবাজ, যে যত বড় দুষ্কৃতী, যে যত সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে পারবে, মমতা ব্যানার্জি তার প্রতি ভালোবাসা তত বেশি। সন্দীপ ঘোষের প্রতি ভালোবাসা থাকবে, নতুন কথা কি? এই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে কলকাতার বাইরে পোস্টিং দেন না। আপনারা নিশ্চিতভাবে জানেন, এক মহিলা চিকিৎসক, আজকে এক মহিলা চিকিৎসক রেপ হয়ে খুন হয়েছেন। এর আগে এক মহিলা চিকিৎসককে আত্মহত্যা করতে হয়েছিল এই মমতা ব্যানার্জির জন্য। এই মমতা ব্যানার্জির জন্য। আপনারা নিশ্চিতভাবে জানেন যে 2016 সালের যে আইন, সেই আইনের পরিপ্রেক্ষিতে মানে যেসব মানুষদের ফিজিক্যালি যারা ডিসেবলড, তাদের নিয়ে একটি আইন এনেছে 2016 সালে। আগেও আইন ছিল, সেটা আবার নতুন করে আইন এসেছে 2016 সালে। সেই আইনে এই অটিস্টিক চাইল্ড, মেন্টালি রিটার্ডেড চাইল্ড, এদের জন্য প্রভিশন রয়েছে এবং বলা আছে যদি কোনো স্পেসিফাইড ডিজিজ থেকে থাকে, ডিসেবিলিটি থেকে থাকে, তাহলে তারা নিজের পছন্দের স্কুলে 6 থেকে 14 বছর সাধারণ শিশুদের জন্য, কিন্তু এই বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য 6 থেকে 18 বছর বয়স্ক শিশুরা ওন চয়েস স্কুলে পড়তে পারবে। কারণ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার মমতা ব্যানার্জি তৈরি করেননি। ধরুন যে অটিস্টিক চাইল্ড, যে মেন্টালি রিটার্ডেড চাইল্ড, তার মা পোস্টিং চেয়েছিল যে যাতে আমার সন্তানটি অটিস্টিক চাইল্ডটি এই স্কুলে পড়তে পারে। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তারা পোস্টিং দেয়নি, পয়সা দিতে পারেনি হয়তো। কারণটা মমতা ব্যানার্জি বলবে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। সেই চিকিৎসক এই মমতা ব্যানার্জির জন্য আত্মহত্যা করেছে, এই মমতা ব্যানার্জির দপ্তরের জন্য। আপনারা জানেন ওই 2016 সালের আরপিডব্লিউডি অ্যাক্টের পরে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন এনেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন এনে বলেছে এরা যেখানে পোস্টিং চাইবে এদের পিতামাতারা সেখানে পোস্টিং দিতে হবে। মমতা ব্যানার্জি জানেনি, কারণ সেখানে মাল নেই, পয়সা নেই। যেখানে মাল আছে, পয়সা আছে, মমতা ব্যানার্জিও সেখানে আছে, আর মমতা ব্যানার্জি তাদের সাথে আছে। যে যত বেশি পয়সা তুলে দেবে, টাকা তুলে দেবে, সন্দীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জি আছে। পয়সা তুলে দেবে, মাল তুলে দেবে, দুর্নীতি করবে, মমতা ব্যানার্জি তার সাথে। মমতা ব্যানার্জি তাকে পোস্টিং দেবে, কিন্তু যার প্রয়োজন, যার সন্তান অটিস্টিক চাইল্ড, তার প্যারেন্টাল সাপোর্ট রাখবে, তার মাকে মমতা ব্যানার্জি পোস্টিং দেবে না, পয়সা দেবে না। সে পয়সা নেই তাকে মমতা ব্যানার্জি দেবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন রয়েছে, স্টেট গভর্নমেন্ট তৈরি করেনি, মমতা ব্যানার্জি তৈরি করেনি। এই হচ্ছে মমতা ব্যানার্জি, এই হচ্ছে মমতার প্রশাসন। যার প্রয়োজন নেই, যে দুর্নীতি করবে, মমতা ব্যানার্জি তার সাথে। আর যার প্রয়োজন আছে, পয়সা দিতে পারবে না, মমতা ব্যানার্জি তার সাথে নেই। তাতে সে আত্মহত্যা করুক, তাকে সে রেপ্ট হয়ে যাক, মমতা ব্যানার্জি তার সঙ্গে থাকবে না। এই হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কথা সূত্র ধরেই বলবো, অন্ধ দলদাস হিসেবে খ্যাত ডক্টর নির্মল মাঝি ঠিক কি উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টা বসেছিলেন? আমি মনে করি যে এই তদন্তে যে শুধুমাত্র ওই একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করলাম, তার ঘাড়ে বন্দুক রেখে শিকারটি করে ফেললাম, হওয়া উচিত না। এই তদন্তের আওতাধীন সমস্ত লোকজনকে, যারা যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রত্যেককে নেওয়া উচিত। প্রাথমিক রিপোর্টে 2 প্রকার সিমেনের নমুনা পাওয়া গেছে, সেক্ষেত্রে একজন ব্যক্তিকে ধরে দায় স্বীকার করেছে, এমন প্রচার কেন করা হচ্ছে? দেখুন, ওই যে বললাম, তদন্ত সঠিক হওয়া উচিত। এবং আমি আশ্চর্য হয়ে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি এই তদন্ত সিবিআই হাতে চলে যায় আমার কোনো আপত্তি নেই, আমার কিছু লুকাবার নেই। তা আগে যে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটছে, মানে সেখানে লুকাবার ছিল, মানে অনেক কিছু লুকাবার ছিল। মিউনিসিপ্যালিটি স্ক্যামে, প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে, এসএসসি স্ক্যামে, এই যে সুপ্রিম কোর্ট ছুটতেন, তার মানে কি লুকানোর ছিল? ও নিজে বলেছে, এটা বহুল প্রচারিত সংবাদপত্রের প্রথম পেজের নিউজ, যে আমার এখানে কিছু লুকানো নেই, এই সিবিআই তদন্ত হলে অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি রাজ্যের মাথা,
আপনি যদি একটা রেপের তদন্ত, একটা মার্ডারের তদন্ত এই রাজ্যের পুলিশ প্রশাসন দিয়ে না হয়, বসে আছেন কেন ক্ষমতায়? পদত্যাগ করুন, কালীঘাটে গিয়ে হাতাখন্তি নাড়ুন। বেকার বেকার ক্ষমতায় বসে আছেন। ক্ষমতার লোভ, অর্থের লোভ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জায়গায় দাঁড় করিয়েছে। ফিরদৌসদা, যে সেমিনার হল, সেই সেমিনার হলে তো খুব বেশি আসবাবপত্র নেই, যথেষ্ট বড় জায়গা, সেখানে একটা হেডফোনের তার আবিষ্কার করতে পুলিশের 24 ঘন্টা লাগলো কেন? দেখুন, আমি মনে করি এই রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ বিশেষ করে, তারা যথেষ্ট পারদর্শী, যদি না কোনো প্রকার ইন্টারভেনশন হয়, এবং তারা তদন্ত করার জন্য যথেষ্ট সক্ষম। যদি এই ধরনের মন্তব্য আসে বিভিন্ন কর্নার থেকে, যেটা আত্মহত্যা, তাহলে স্বাভাবিকভাবেই এই ধরনের বিষয় আসবে। 24 ঘন্টা কেন, 48 ঘন্টাও লাগতে পারে, তার থেকেও বেশি লাগতে পারে। আর আমি মনে করি না এই যা যা পড়ছি যে সংবাদপত্রে, যা যা দেখছি, তাতে এই তদন্ত ওই একজন সিভিক ভলেন্টিয়ারে শেষ হওয়া উচিত। এই স্কেল এবং যা যা উঠে আসছে, এই তদন্তে অনেককেই এই তদন্তের আওতাধীন করা উচিত। এবং বিশেষ করে এই প্রিন্সিপালটিকে তো বটেই, যিনি বর্তমানে অন্য একটি কলেজের প্রিন্সিপাল হিসেবে তাকে সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি বুঝতে পারছি না কেন, কোন স্বার্থে তাকে এইভাবে এই রিজাইন দেওয়ার সুযোগ করে দেওয়া হলো। একটাই কারণ, সকলেই বুঝতে পারছেন যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এর রহস্য আবার প্লাস্টার রহস্য না হয়ে যায়, পা ভাঙার প্লাস্টার রহস্য। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ধৃত নাকি নেশাগ্রস্ত মানুষ, বিকারগ্রস্ত মানুষ। তাহলে অসুস্থ মানুষের পক্ষে একটা 31 বছরের মেয়ের ওপর আঘাত করা কি সম্ভব? সেই প্রশ্নটা থেকেই যায়, কি বলুন? আমি ধরে নিলাম বিকারগ্রস্ত মানুষ, অসুস্থ মানুষ। হাসপাতালের 3 তলায় গেল কি করে অসুস্থ মানুষ, বিকারগ্রস্ত মানুষ? হাসপাতালের 3 তলায় সেমিনার রুমে কি কাজ ছিল? যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে তিনি বিকারগ্রস্ত অসুস্থ মানুষ, তা বিকারগ্রস্ত মানুষের হাসপাতালের 3 তলায় পৌঁছলো কি করে? হাসপাতালে গার্ড ছিল না কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেন একজন মহিলা পিজিটিকে সেমিনার রুমে রেস্ট নিতে হচ্ছে? আপনি এখনো খোঁজ নিয়ে দেখুন রেস্ট রুম আছে কিনা। আপনি যে কোনো দিন এই ক্যামেরা নিয়ে চলে যান হাসপাতালগুলোতে, যে মহিলা চিকিৎসক, মহিলা পিজিটি, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে ডিউটিরত অবস্থায় তাদের রেস্ট নেওয়ার জন্য। অমানবিক পরিশ্রম করছে, টানা 24 ঘন্টা 36 ঘন্টা করে ডিউটি করছে, রেস্ট লাগবে না? একটা রেস্টরুম তৈরি করে দিতে পারেন না? শুধু টাকা নিয়ে মৎসব করবেন? একটা রেস্টরুম করতে ক টাকা খরচা, এই দিনটা দেখতে হতো না? বাঙ্ক বেড তৈরি করতে ক টাকা খরচা? একটা ঘর করে বাঙ্ক বেড তৈরি করে দিলে, যেখানে হয়তো মহিলা চিকিৎসক 3 জন মহিলা চিকিৎসক থাকবেন, রেস্ট নেবেন। করবেন না। ওই টাকাটা নিয়ে মমতা ব্যানার্জি ফুর্তি করবে, রেড রোডে বসে ফুর্তি করবে। রেড রোডে বসে ফুর্তি করার টাকা আছে, কিন্তু একটা রেস্টরুম, মহিলাদের জন্য রেস্টরুম, মহিলা চিকিৎসকের জন্য একটা রেস্টরুম তৈরির খুব পয়সা নেই। ওর ফুর্তি করার পয়সা আছে। আমি বসে থাকবো মহারানীর মতো, সামনে সব নাচানাচি করো, সে পয়সা মমতা ব্যানার্জির আছে, সরকারের এই পয়সা আছে। কিন্তু ওই সরকারের এই পয়সা নেই এই সরকারের, যেন মহিলাদের জন্য রেস্টরুম তৈরি করে দেবো। ফিরদৌসা, 11 জনের প্রাথমিক তদন্ত কমিটিতে অধিকাংশই সন্দেহভাজন এই মুহূর্তে, আর যেহেতু তারা ঘটনার সময় ডিউটিরত ডাক্তার ও ইন্টার্ন, এমন তদন্ত কমিটির মানে কি? দেখুন, আমি মনে করি এই তদন্ত, যা এই অন্তত পক্ষে এই তদন্ত ইম্পার্শিয়াল হওয়া উচিত, যে কোনো তদন্ত ইম্পার্শিয়াল হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বিশেষ করে এই কাণ্ডে, আরজিকর কাণ্ডে যেভাবে সরকার রিয়াক্ট করছে,
যেভাবে প্রশাসন রিয়াক্ট করছে, যেভাবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন রিয়াক্ট করছে, সেটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়, কাউকেই সন্দেহের বাইরে রাখা সম্ভব নয়। ফলে এর সঠিক তদন্ত হওয়া উচিত, এবং আমি মনে করি যে এই তদন্ত যদি সঠিক না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে মহিলাদের জন্য আরো বিপদ বাড়বে। আপনি ভাবুন, হাসপাতালের অভ্যন্তরে যদি এই ঘটনা হয় এবং তার যদি সঠিক তদন্ত না হয়, অপরাধীরা যদি ধরা না পড়ে, অপরাধীদের যদি শাস্তি না হয়, তাহলে মানুষ যাবে কোথায়? এবং দুর্ভাগ্য হলেও সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মানুষের যাওয়ার কোথাও জায়গা নেই। এই ল অ্যান্ড অর্ডার যেহেতু স্টেট সাবজেক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারগতা, তার সীমাহীন লোভ, তার সীমাহীন দুর্নীতি পরায়ণতা আজকে প্রশাসনকে, আজকে সাধারণ মানুষকে এই জায়গায় ঠেলে দিয়েছে। ফিরদৌসা, আমার এবারের যে প্রশ্নটা সেটা হলো, আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি, একদম খবর আসছে বিভিন্ন মহল থেকে, সেটা হলো এই যে আরজি করের পিজিটি, এই যে তরুণী ডাক্তার ধর্ষণ এবং খুনের পর পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে যে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা পুলিশের। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে অভিযোগ এই তরুণীর বাবা মায়ের, এবং দাবি জেপির যুগ্ম সম্পাদক সুবর্ণ ঘোষ। এই অভিযোগ এর আগেও নিশ্চিতভাবে আপনারা শুনেছেন আনিস খান কাণ্ডে, এই অভিযোগ শুনছেন আবার এই কাণ্ডে। আসলে এই অভিযোগ তখনই আসে যখন দেখবেন যে কোনো মাথা যুক্ত বা পুলিশের কোনো লোক যুক্ত। আনিস খান কাণ্ডে কি দেখেছেন? এই অভিযোগ এসছিল, সেম অভিযোগ এলো এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন মুখ বন্ধ করে দেওয়ার জন্য টাকা অফার করতে হচ্ছে? তাহলে কি অন্য কোনো রাঘব বোয়াল আছে, নাকি শুধু শুধুই টাকা দিতে চাওয়া হয়েছিল? শুধু শুধু টাকা দিতে চাওয়ার তো পান্দা এরা নয়। অতএব রাঘব বোয়াল কে বা কারা, সেটা তদন্ত করে বের করতে হবে। পুলিশকে এই পুলিশের এইরকম ব্যবহার, সেখানে এই পুলিশকে ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী, রবিবারের মধ্যে কিরানা করতে হবে, না পারলে সিবিআই কে দিয়ে দেবো, তিনি বলছেন। ও তো ওই সিবিআই কে দিয়ে দেবো বলে ও তো ঘাট থেকে দায় নামাতে চাইছে। ও তো পাশে বাংলাদেশের হাসিনা দেখেছে, বাংলাদেশের হাসিনা দেখেছে ছাত্র আন্দোলনের ফলে ফলে ও দেখছে কত করে ঘাট থেকে দায় নামাবো। শব্দ ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই সমস্ত কিছু ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারগতা, দুর্নীতি পরায়ণতা এবং তার যে অকর্মণ্যতার জন্য, এবং তার সমস্ত কিছুর পিছনে এই যে ভোট পলিটিক্স দেখা, এই যে ধরুন রেস্টরুম না তৈরি করা, কেন তৈরি করেননি? কেন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ওই হাসপাতালের অভ্যন্তরে কাজ করান? কেন সিভিক ভলেন্টিয়ার হাসপাতালের 3 তলায় যাবে? এই প্রশ্নগুলো থাকবে না? মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে সমস্ত প্রশ্নগুলোই আমার দিকে ইন্ডিকেট করছে, এবং ছাত্র আন্দোলন শুরু হয়েছে। পাশের হাসিনার পরিণতি দেখেছে, এখন ভয় পাচ্ছে। সেই জন্য এখন চাইছে ঘাট থেকে দায় নামিয়ে দেবো, সিবিআই করে ঘাট থেকে দায় নামিয়ে দিব, বাবা সিবিআই যা করবে করবে। কিন্তু ওই সিবিআই করে ও ঘাট থেকে দায় নামাতে পারবে না। আমি মনে করি এই যা যা অভিযোগ উঠে আসছে, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠে আসছে, এই ভদ্রমহিলার যে রেপ এবং তারপরে মার্ডার, সেই পরিপ্রেক্ষিতে যা যা অভিযোগ উঠে আসছে সমস্তটা তদন্ত হওয়া উচিত, এবং আমি মনে করি কোর্ট মনিটর তদন্ত হওয়া উচিত। ফিরদৌসা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যেদিন ঘটনা ঘটে সেদিন আমি ঝাড়গ্রামে ছিলাম, পুলিশ কমিশনার খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে বলি এটা নক্কারজনক ও বেদনাদায়ক ঘটনা, অভিযুক্তের যেন শাস্তি হয়, আমি চাই ফাস্ট ট্র্যাক কোর্টে হোক, তাহলে বিচার তাড়াতাড়ি হবে, তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কিছু লোক সামাজিক অবক্ষয়ের মধ্যে এখনো রয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্স, সিকিউরিটি সকলে ছিল, তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না। আমি পুলিশকে বলেছি, বাবা মাও বলেছেন, ওদের ভেতরে কেউ আছে। কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছেন এরকম স্টেটমেন্ট। না দেখুন, মুখ্যমন্ত্রী শুধুমাত্র তার বলার জন্য নেই, বলার জন্য তো আপনিও আছেন, তিনি পদে বসে আছেন, তাকে বলার জন্য কেউ রাখেনি ওখানে, তাকে করার জন্য রাখা হয়েছে। করেছেনটা কি? মহিলার জন্য, মহিলা পিজিটির জন্য রেস্টরুম করেছেন, আজকের দিন পর্যন্ত করেছেন? আজকের দিন পর্যন্ত সন্দীপ ঘোষ তো প্রাইজ পোস্টিং পায়, প্রাইজ ট্রান্সফার পায়। আজকের দিন পর্যন্ত মহিলা চিকিৎসকদের যাতে
সঠিক জায়গায় পোস্টিং পায়, সঠিক জায়গায় তারা যাতে কাজ করতে পারে উপযুক্ত পরিবেশে, সেটা অ্যাসিওর করেছেন? করেননি। আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি জানেন না চিকিৎসকদের ট্রান্সফার নিয়ে কি হয়, কত লক্ষ লক্ষ টাকা তোলা আদায় হয়, সেই তোলার ভাগ কে পায়? আপনি জানেন না? কচি খুকি আপনি, কিচ্ছু জানেন না। আমার শেষ প্রশ্ন ফিরদৌসদা আপনাকে, চাপের মুখে শেষমেশ ইস্তফা দেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি বলছেন যে আমার মেয়ের মৃত্যু হয়েছে, আমি বাবা হিসেবে পদত্যাগ করলাম। আবার আমরা দেখলাম 9ই আগস্ট আরজি কর হাসপাতালে ওই ঘটনা, আর তারপরেই কেন পদত্যাগ করলেন না সন্দীপ ঘোষ উঠছে প্রশ্ন। আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম, যেমনটা আপনিও বললেন, একদম আরজি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো তাকে। দেখুন, পদত্যাগ করেননি তিনি, বেসিক্যালি পদত্যাগ করার তাকে সুযোগ দেওয়া হয়েছে। মার্জনা করবেন, তাকে পদত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সরকারের। যা যা কাণ্ড ঘটিয়েছে, ইমিডিয়েট তো সর্বপ্রথম যেভাবে রেপ ভিকটিমের পরিচয় তিনি ডিসক্লোজ করে দিয়েছেন, যেভাবে তার কন্ডাক্ট ছিল, যা যা অভিযোগ উঠে আসছে, ওর তো সর্বপ্রথম ওর বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল সরকারের। উল্টে তাকে প্রাইজ পোস্টিং দিয়েছেন, আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়েছেন, প্রাইজ পোস্টিং দিয়েছেন। আমার প্রশ্ন খুব অত্যন্ত পরিষ্কার, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যক্তিটির প্রতি এত প্রীতি কেন? তাকে কেন দুবার ট্রান্সফার করে আরজি করে ফেরানো হয়েছিল? কেন তাকে ইস্তফার পরেও কলকাতার অভ্যন্তরে একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করতে হয়? কি দায় আছে মমতা ব্যানার্জি? কি ইকুয়েশন আছে? এই সন্দীপ ঘোষ কি জাদু জানে যে মমতা ব্যানার্জি এত কিছু অভিযোগ থাকা সত্ত্বেও তাকে প্রিন্সিপাল করেন? তাহলে কি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? সেই রহস্যের খোঁজ আমাদের প্রত্যেককেই করতে হবে।